আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার নীল ঠিকানা গল্পের 33 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এবার কিন্তু বেশি বেশি করছো তোমরা। ওদের মেয়ে ওরা যা ইচ্ছা করুক, তুমি বাধা দেওয়ার কে? আফতাব বলল ওদের মেয়ে ছিল, এখন পিহু আমার বাড়ির বউ। তাহমিনা বলল হয়নি, সবটাই অভিনয় ছিল বলেছো তুমি। আফতাব বলল ভুল জানো সবাই, সবার জানার আড়ালেও একটা সত্যি আছে। আয়াজ বলল কি সত্যি? আফতাব আয়াজের দিকে তাকিয়ে হালকা হেসে বলল বাবা হিসেবে আমি একটু বেশি স্বার্থপর, ছেলের খুশির জন্য একটা কেন হাজারটা অন্যায় করতে পারি। আয়াজ বলল আব্বু। আফতাব বলল মনে আছে প্রিয়তাকে পিহু ভেবে আমি একটা অন্যায়ের কথা বলেছিলাম, তুমি চলে আসায় সেটা আর বলা হয়ে ওঠেনি। আয়াজ বলল হ্যাঁ। আফতাব বলল পিহু অভিনয় করার জন্য মিথ্যা বিয়েতে রাজি হলেও প্রকৃতপক্ষে তোমাদের সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে। ইসলামী শরিয়া মোতাবেক এবং আইন মোতাবেক তোমরা স্বামী স্ত্রী। কালেমা পরে কবুল বললে সে কি বিয়ে নকল হতে পারে? পিহু মনে করেছিল হুজুর সাহেব নকল, কিন্তু না, উনি সত্যি সত্যি বিয়েটা পড়িয়ে দেন আমার কথাই। আর তোমাদের বিয়ের রেজিস্ট্রেশন নামও পাঠিয়ে দিতে বলেছি। এরপর আর আমার ছেলের বউকে অন্য কোথাও বিয়ে দিতে পারবে না। আয়াজ খুশিতে আফতাবকে জড়িয়ে ধরে। আফতাব ছেলের খুশিতে ভীষণ খুশি হলেন। তাহমিনার মনেও শান্তি এলো। উপরে উপরে যত কঠিনই থাকুক না কেন, আসলে উনিও যে পিহুকে ভালোবেসে ফেলেছেন এটাই সত্যি। আর এদিকে বাড়িতে এসে পিহু চুপ মেরে গেছে, আগের মতো চঞ্চলতা আর নেই। পিয়ালি তৌসিফ প্রিয়তার যত্ন নিচ্ছে। মায়ের শ্বশুর শাশুড়ির জন্য বউয়ের কাছে ঘেঁচতেও পারছে না ঠিক মতো। তারপর বলল কি করো তুমি? তৌসিফের কথায় মায়ের একটু নড়েচড়ে সোজা হয়ে দাঁড়ালো। ভদ্রভাবে বলল দেখলেনই তো, আবার বলতে হবে? আপাতত আমি প্রমোশন প্রাপ্ত হয়ে এসিপি পদে যাওয়ার অপেক্ষায় আছি। তৌসিফ নাকসিটকে বলল চেহারা তো গুন্ডার মতো, আর আমি শুনেছি সব। কিভাবে আমার মেয়েকে জোর করে বিয়ে করেছো তুমি? মায়ের সন্দেহ হলো, হয়ে হয়ে করে বলল দেখুন শ্বশুর আব্বা, ভাইরা ভাইকে ছাঁটাই করেছেন, এবার কি আমার পালা? তাহলে বলে রাখি আমি এক্সপায়ারি মাল। আপনার মেয়ের জামাই প্লাস বাচ্চার বাপ, আমাকে ছাঁটাই করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার তো আমাকে মাথায় তুলে রাখা উচিত। জামাই মেয়ের সাথে রেডিমেড নাতিও পেয়ে যাচ্ছেন। মেয়ের বিয়ে দিয়ে বছরখানেক অপেক্ষা করতে হলো না, তা না জেরা করছেন। তৌসিফ বলল এই ছেলে চুপ করো, মেয়েটা মা না হলে তোমার মতো জামাইকে। তৌসিফ আর বলল না। মায়ের বুকে হাত দিয়ে বড় করে নিঃশ্বাস ফেলে বলল ভাগ্যিস বউটা প্রেগনেন্ট, নয়তো আজকে শ্বশুরবাড়িতে আমার শেষ দিন হতো। কি সাংঘাতিক শ্বশুর রে বাবা। আর এদিকে পিহু মনমরা হয়ে শুয়েছিল। দরজায় নক করলে উঠে বসে, তারপর বলল কে? ভেতরে এসো। মায়ের দাঁত বের করে হেসে বলল টুকি, ইটস মি শালিকা। পিহু বিরক্তিকর নিঃশব্দ ফেলে জিজ্ঞেস করলো তোমার কি কাজকাম কিছুই নেই? সারাদিন মহিলাদের মতো এঘর ওঘর ঘোরাঘুরি করছো কেন? মায়ের ওর পাশে বসে বলল লম্বা সময়ের ছুটি নিয়েছি বুঝেছো, দুটো শ্বশুরবাড়ি হ্যান্ডেল করা লাগে, এটা কি কম বড় কথা? সে যাই হোক, কি অবস্থা তোমার? দাঁতে দাঁত লাগিয়ে রেখেছো কেন? বাইরে বের হচ্ছ না কেন? পিহু পুনরায় বালিশ নিয়ে শুয়ে পড়ে অলস ভঙ্গিতে বলল ইচ্ছা করছে না, আমি ঘুমাবো, তুমি এখন যাও। মায়ের ওকে টেনে তুলে পিহু রাগী সুরে বলল বিরক্ত করছো কেন? নিজের বউয়ের কাছে যাও। মায়ের বলল তোমার বাপ মা সুযোগ দিলে তো যাবো, বউ থেকেও কাছে না যেতে পারার কষ্টে আছি। ওইদিকে বেচারা ভাইরা ভাই অলরেডি বউহারা হয়ে বসে আছে। এই চলো তো। পিহু বলল কোথায় যাব? মায়ান গান ধরলো পাশের বাড়ির চ্যাংরা পোলায় প্রেম করিতে চাই, তাই তো আমায় ঘুষ দিয়েছে, করবো কি উপায়? এখন আমি ডেডিকেটলি শাড়িয়ে নিয়ে তাই পাশের বাড়ির ভাইরা ভাইয়ের সঙ্গে দেখা করতে যাই। পিহু বলল আমার বাতাস লেগেছে। মায়ান বলল তা অবশ্য বলতে পারো, এখন চলো। পিহু বলল যাব না আমি। মায়ান বলল বেচারা বহু কষ্টে এত দূরে এসেছে, তুমি না গেলে ওর মন ভেঙে যাবে। পিহু বলল যাক। মায়ান বলল এই অজগরের বেটার বউ। পিহু বলল খবরদার। মায়ান বলল রেগে যাচ্ছ কেন? সেই তো বিয়েটা আজগরের ছেলেকেই করবে। পিহু বলল দেখো মাথা গরম করিও না, এমনিতেই। আয়াজ বলে উঠল মিসেস পিহু। আয়াজের কণ্ঠস্বর। পিহু চমকিত নয়নের সামনে তাকাতেই দেখে আয়াজ গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে আলিশান ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, মুখ ঝুলছে অমায়িক হাসি। আইন কোনই দিয়ে পিহুকে ঠেলে এগিয়ে দিল। শীষ বাজাতে বাজাতে গেয়ে ওঠে পাশের বাড়ির চ্যাংরা পোলায় প্রেম করিতে চাই, তাই তো আমায় ঘুষ দিয়েছে, করবো কি উপায়? এখন আমি ডেডিকেটলি শালিরে নিয়ে তাই পাশের বাড়ির ভাইরা ভাইয়ের সঙ্গে দেখা করতে যাই। ও গান গাইতে গাইতে বাড়ির ভেতর ঢুকে পড়ে। পিহু আয়াজকে দেখে চরম অবাক হয়েছে। তারপর বলল তো তুমি এখানে? আয়াজ বলল তুমি তো থাকলে না, তাই আমাকেই আসতে হলো। পিহু বলল দেখো আয়াজ, কেন অহেতুক ঝামেলা বাড়াচ্ছ? চলে যাও এখান থেকে, আব্বু দেখলে সমস্যা হয়ে যাবে। আয়াজ বলল আমার বউকে আমি দেখতে এসেছি, এদের শ্বশুরের কি? আমি কি তার মেয়ের প্রেমিক নাকি যে ধরা পড়লে পেদানি খাবো? বিহু বলল আমরা বিবাহিত নই, ওটা অভিনয় ছিল মাত্র, তুমি তো সিরিয়াস হয়ে গেছো। আয়াজ প্রসঙ্গ পাল্টে পিহুর ঠোঁটের দিকে ইশারা করে বলল ইউর লিপস মেড মি ক্রেজি, তোমার মিষ্টি ঠোঁটে চুমু খাওয়ার জন্য হলো তোমাকে আমার লাগবে মিসেস পিহু। পিহু হকচকি গিয়ে ঠোঁটে আঙুল চাপা দেয়। মৃদু রাগ নিয়ে বলল মাথা পুরোটাই গেছে নাকি? আয়াজ বলল মনে হচ্ছে। পাগলের ডাক্তার হবে মিসেস পিহু। পিহু বলল পাগলে আমার অ্যালার্জি, যখন তখন কামড়ে দিতে পারে।
আয়াত বলল এইভাবে বলে পিহুকে টেনে গলায় কামড় বসালো। পিহু ছটফটিয়ে আর্তনাদ করে ওঠে। আয়াত গলা থেকে মুখ সরিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, চেঁচিও না, ভাইরা ভাই পাহাড়ে আছে, পরে ভাববে আমি তার শালিকে না জানি কি করে ফেলেছি, তখন সম্মান থাকবে আমার। পিহু বলল, ইউ ইডিয়ট, ছাড়ো বলছি, রাক্ষস একটা। আয়াত বলল, উপ সরি। পিহু ওকে ধাক্কা দিয়ে সরাতে চাইলেও আয়াত সরল না, আরো একটু চেপে ধরে ক্ষতস্থানে শব্দ করে চুমু খেলো। পিহু চমকে উঠে চোখ বড় বড় করে তাকাই। আয়াতকে ধাক্কা দিয়ে আঙুল তুলে শাসিয়ে বলল, চলে যাও এখান থেকে, অসভ্য আয়াজ রায়ান। আয়াত যেতে যেতে বলছে, রেসে চটকানা তাই বলে কি প্রেম দেব না? না, তা তো হবে না, আমি আবার আসবো ডিয়ার ওয়াইফাই। পিহু গলায় হাত রাখলো, অল্প রক্ত বের হয়েছে। রাগে দুঃখে পা রাস্টি করে কাদো কাদো মুখে ভেতরে ঢুকতে মায়ান বাধা দিল। তারপর বলল, হাউ রোমান্টিক ভাইরা ভাই, আমিও ভাবি এরকম আগুনের গুলাকে বেচারা সামলেছে কি করে। ওই তো নিজেরও একটা দাবানল, যাক এবার শ্বশুর বুঝবে ঠেলার নাম দুই জামাই। তারপর বলল, তুমি সবটা দাঁড়িয়ে দেখছিলে? মায়ান বলল, আস্তাগফিরুল্লাহ শালি, মনে মনে দিও না গালি, বউয়ের কসম আমি কিচ্ছু দেখিনি। পিহু বলল, নাটক বাজ এক একটা, সরো। পিহু রাগ দেখিয়ে ভেতরে যেতে মায়ানের ফোনে কল এলো। ও হাসি মুখে কল রিসিভ করে বলল, কি অবস্থা? আয়াজ বলল, ধন্যবাদ ভাইরা ভাই, এখন বিয়েটা পন্ডু করতে পারলেই কেল্লাফ হতে। মায়ান বলল, মে হু না। আয়াজ বলল, তাই তো, ভাইরা ভাই যেখানে আপদ নাই সেখানে। দুজনেই হো হো করে হেসে উঠলো। মূলত মায়ান আয়াজ মিলে প্ল্যান করে এত কিছু করেছে। দুজনের উদ্দেশ্য ছিল পিহুর বিয়ে আটকে দেওয়া। আয়াজ চাইলেই পিহুকে ওদের নকল বিয়ে আসল ছিল বলে দিতে পারতো, কিন্তু যেহেতু বিয়েটা সম্পর্কে পিহু কিছুই জানে না, তাই শুধু শুধু পিহুর চোখে আফতাবকে ছোট করতে চাইছে না। তার পিয়ালির ঘর হয়ে আসছিল। প্রতিমতো বাহুতে শক্ত টান লেগে ছিটকে পড়তে মায়ান শক্ত হাতে ওকে আগলে নিল। বড় পিলারের পাশে চেপে ধরে প্রিয়তার ঠোঁটে আঙুল চেপে ধরে সতর্কতা মিশ্রিত গলায় বলল, শু, আমি, চেঁচিও না। প্রিয়তার চোখ পিটপিট করে তাকাই। মায়ানের ঠোঁট থেকে হাত সরিয়ে নেই। প্রিয়তা আশেপাশে দেখে নিয়ে ফিসফিস করে বলল, কি করছেন? আব্বু আম্মু দেখে ফেললে তখন কি করবে? মায়ান বলল, কি ভাববে, আমি কি পরপুরুষ, ওনাদের মেয়ের জামাই হই আমি। প্রিয়তা মায়ানের গাল টিপে দিয়ে হেসে বলল, কি চাই, এভাবে টেনে আনলেন কেন? যদি প্রেমে পড়ে যেতাম? বলল, আমি ধরে ফেলতাম না। বলে প্রিয়তার কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসে। আদরে গলায় ডেকে বলল, পাখি শোনো না। প্রিয়তা বলল, বলুন। মায়ান বলল, চারিদিকে এত অপ্রেমের ছড়াছড়ি দেখে আমার ভীষণ প্রেম প্রেম পাচ্ছে, চলো কোনো চিপাই চাপাই প্রেম করি। প্রিয়তা বলল, সবাই ঠিক আছে, কিন্তু লুকিয়ে চুরিয়ে প্রেম করতে হবে কেন? আমি না আপনার বউ। মায়ান বলল, ওহ নো, তুমি জানো এই বাড়িতে তো একটা প্রেম বিদ্বেষী আছে। কপাল কুচকে জিজ্ঞেস করলো প্রিয়তা, কে? মায়ান বলল, কেন তোমার বাবা? শ্বশুর পাইছি কপাল করে, জাদ্রেল একটা, আহা বেচারা আমার ভাইরা ভাই। প্রিয়তা বলল, দেখুন একদম আমার আব্বুকে নিয়ে কিছু বলবেন না। হ্যাঁ মানছি আয়াজের সাথে যেটা হয়েছে খারাপ হয়েছে, কিন্তু পিহু তো বলেছে সবটা অভিনয় ছিল। আর পিহু কি আয়াজকে ভালোবাসে? মায়ান বলল, যেমন বাপ তেমন মেয়ে। এই শুনো, কোনো অভিনয় টভিনয় ছিল না। তোমার বোন আয়াজের প্রেমে পা পিছলে পড়েছে, নেহাতি স্বীকার করছে না। তুমি চিন্তা করো না, ভাইরা ভাই কম যায় না, ঠিক পেট থেকে ভালোবাসি কথাটা বের করেই ছাড়বে। কথা বললো, আপনারা কি পরিকল্পনা করছেন? সন্ধিয়ান চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো প্রিয়তা। মায়ান বলল, সেসব তোমার জানা লাগবে না, আপাতত ঠেসে দূরে চুমু খেতে দাও তো। বলতে বলতেই মুখটা প্রিয়তার মুখের দিকে এগিয়ে নিয়ে গেল। চুমু খেতে যাবে তখনই তৌসিফ গম্ভীর গলায় ডেকে ওঠে, পিলারের পেছনে কে রে? বেশ, মায়ানের মুডের দফারফা হয়ে গেল। মায়ানকে অল্প ধাক্কা দিতেই উল্টো পাশ দিয়ে রুমে চলে যায়। তৌসিফ মায়ানকে দেখে এগিয়ে আসে। তারপর বলল, তুমি এখানে কি করছিলে? মায়ান বলল, মশা মারছিলাম। আপনার বাড়িতে এত মশা, সারাক্ষণ বিরক্ত করছে আর রক্ত খাচ্ছে, একটা মশা তো আবার হাতির সাইজের। তৌসিফ বলল, নামেই পুলিশ, কাজকাম তো সব চোরের মতন। মায়ান বলল, আপনিও তো শ্বশুর মশাই, কিন্তু কাজকর্ম তো সব ভিলেন মার্কা। তৌসিফ বলল, কি বললে? মায়ান বলল, কিছু না শ্বশুর মশাই, যান না, শাশুড়ি আম্মা ডাকছে বোধ হয়। তৌসিফ চলে যেতেই মায়ান বিড়বিড় করে বলল, নিজের বউয়ের কাছে ঠিক হয়ে যাবে, আর আমি গেলেই গোয়েন্দার মতো ছোক ছোক করতে বেরিয়ে পড়বে। আর এদিকে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার মতো শুয়ে পড়েছে। প্রিয়তাও ঘুমিয়ে পড়েছে দেখে মায়ের নিঃশব্দে ওর পাশ থেকে উঠে পড়ে। ঠোঁটতে লাগলে হাতে টান অনুভব করে। প্রিয়তার হাতের ভাঁজে মায়ের আঙুল আটকে রয়েছে। ওর ঘরে প্রিয়তাই ওর আঙুল নিজের হাতের সাথে পেঁচিয়ে নিয়েছিল হয়তো। মায়ের মুচকি এসে হাত ছাড়িয়ে নিল, একটু ঝুঁকে কপালে চুমু খেয়ে বলল, লাভ মিশনে যাচ্ছি পাখি, তারপর সবকিছু আগের মতো হয়ে যাবে। পিহু বালি জড়িয়ে ঘুমিয়ে আছে। ওর রুমের বারান্দা বারবার নিচ থেকে ফিসফিস করে আওয়াজ শোনা যাচ্ছে। তারপর বলল, পিহু কি ঘুমিয়ে পড়েছে? মায়ান বলল, একদম, পুরো বাড়ি ঘুমে মগ্ন, এটাই মোক্ষম সুযোগ, কাজে লেগে পড়ো। আয়াজ বলল, তুমি শিওর তো? আমার কিন্তু ভয় করছে। মায়ান বলল, আরে বেটা, পেয়ার কিয়া তো ডারনা কিয়া। আয়াজ বলল, তাও ঠিক, তাইলে উঠি, কি বলো? মায়ান বলল, হ্যাঁ জলদি করো। মায়ান আয়াজকে সিঁড়ি এগিয়ে দেয়। আয়াজ ভয়ে ভয়ে সিঁড়িতে পা রাখতে কেউ ওদের দিকে লাইট মারে, কণ্ঠে ঝংকার তুলে হাঁক ছাড়ে, এই কে রে ওখানে? মায়ান বলল, ভাইরা ভাই শ্বশুর মশাই। বেশ, মায়ানের সতর্কতা শুনে আয়াজ বিদ্যুৎ গতিতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। দোতলা হয় বেশি ব্যাগ পেতে হলো না। মনে মনে মায়ানের শিখিয়ে দেওয়া গানটা গাই, পিয়ার কিয়া হতো ডরনা কিয়া। মায়ান এক লাথি দিয়ে সিঁড়িটা সরিয়ে ফেলে মাটিতে উবু হয়ে পড়ে। তৌসিফকে দেখে দুই হাতের উপরে ভর দিয়ে পুশ আপ দিতে লাগলো। তারপর বলল, তুমি এত রাতে এখানে কি করছো? মায়ান দাঁত বের করে হেসে বলল, ব্যায়াম করছি শ্বশুর আব্বা। তৌসিফ বলল, রাতে আবার ব্যায়াম করছো? দিনে কি করো? রাত দুপুরে জেগে থাকা তো চোরের লক্ষণ। তৌসিফ বারবার মায়ানকে চোর বলে অপমান করছে।
বেচারা উঠে দাঁড়ায়, বেজার মুখ করে বলল, আমি একজন প্রশাসনের লোক, শ্বশুর আব্বা আমাকে বারবার চোর বলে কি প্রমাণ করতে চাইছেন? তৌসিফ তাচ্ছিল্য করে বলল, পুলিশ আর চোরের মধ্যে ফারাক এতটুকুই, পুলিশ দেখলে মানুষ সালাম দেয় আর চোর দেখলে পেদানি। মায়ান বলল, সরুন, আপনার মেয়ে একা আছে, যেতে দিন, আর আপনিও যান, শাশুড়ি আম্মা আপনাকে রাত দুপুরে বাসা থেকে বের হতে দেয় কি করে? মায়ান বেফাস কথা বলে তৌসিফ ধমকে ওঠে, তারপর বলে, শাট আপ, আর এখানে সিঁড়ি কিসের? মায়ান একটু ভয় পেয়ে যায়, তৌসিফ যদি সন্দেহ করে এরপর সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাইলেই তো চিচিং ফাঁক হয়ে যাবে, আয়াজ ধরা পড়লেই বিপদ। তারপর বলল, কিছু না, এমনি হয়তো দারোয়ান রেখে দিয়েছে, আমি সরিয়ে দিচ্ছি। তৌসিফ বলল, দাঁড়াও, এটা তো পরানের রুম, আমাকে দেখতে দাও, কোথাও আবার চোর টোর ঢুকে নিত। মায়ান দাঁত কিরমির করে বলল, আমার দুই ভাইরা ভাই চোর হলে তো আপনি একটা ডাকাত, আমাদের বউদের ডাকাতি করে ধরে রেখেছেন, শালার যেদিন আপনার বউকে হাইজ্যাক করবো ওই দিন বুঝবেন বউ হারানোর সুখ কাকে বলে। তৌসিফ সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলে পিয়ালির কণ্ঠ শোনা যায়, তারপর বলল, তোমরা এত রাতে এখানে কি করছো? ঘরে চলো। তৌসিফ বলল, না, এমনি পরানের রুমের সামনে এই সিঁড়িটা রাখা ছিল। পিয়ালি বলল, আমি দুপুরেই দারোয়ানকে দিয়ে রাখিয়েছিলাম গাছের ফল পাড়তে, পরে আর জায়গা মতো রাখা হয়নি, বড় জামাই। আয়ন বলল, জি শাশুড়ি আম্মা। পিয়ালি বলল, সিঁড়িটা সরিয়ে রেখো তো, আর আপনি চলুন। তৌসিফ আর কথা বাড়ালো না, পিয়ালির পেছন পেছন চলতে লাগলো। মায়ান স্বস্তি পেল, দ্রুত সিঁড়ি লাগিয়ে উপরে উঠে যায়। আয়াজ তখন রুমে পৌঁছে গেছে, তারপর বলল, ঠিক আছে সব? আয়ন বলল, হ্যাঁ, তুমি তোমার কাজ করো, কাল সকালে যেন শালি তোমাকে গালি দিয়ে হলেও শ্বশুরের কাছে গিয়ে বলে তোমাকে বিয়ে না করলে বাঁচবে না ও, ঠিক আছে? আয়াজ বলল, ডান, এবার যাও। মায়ান বলল, আচ্ছা আসছি, প্রয়োজন হলে কল দিও। আয়াজ বলল, ওকে, থ্যাংক ইউ ভাইরা ভাই। মায়ান বলল, মেনশন নট। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর অবশ্যই আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।